আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। সাধারণত আমি ঢাকা থেকে বা গুয়াংজু থেকে বলি, কিন্তু আজকে এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডে পাতায়াতে। এখন বাংলাদেশের বেশ রাত 11:30 মতো, 11:21 বাজে হয়তো বাংলাদেশে। চায়নাতে আপনার দেখা যাচ্ছে যে 1:21 বাজে। সো আমার যারা সারা পৃথিবীর ভিউয়ার তারা মেবি এখন শুয়ে পড়ছেন অথবা রেস্ট করতেছেন। তারপর আমি লাইভটা কন্টিনিউ করব, জানি না কতজন দেখবেন। যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। লাইভটা কন্টিনিউ করবো, কারণ এইখানে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত ক্যান্টন ফেয়ার, আপনাদের পরিকল্পনা, বিজনেস পরিকল্পনা, অল্প পুঁজিতে ব্যবসা এবং কিভাবে আপনারা ভ্রমণ করতে পারেন, সেই বিষয়গুলো নিয়েই আসলে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমি দেখতেছি বেশ কিছু লোক আসলে আমাদের অনেক ধরনের কমেন্টস করতেছেন, অনেক প্রশ্ন করতেছেন, এবং যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে বিজনেসের বিষয়ে, ইম্পোর্টের বিষয়ে। নেগেটিভ আসতেছে কিছু, কিছু পজিটিভ আসতেছে, কিছু সুপার পজিটিভ আসতেছে। তো সবকিছু মিলেই আমরা আলোচনা করব। তো আমরা দেখতে চাই যে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন। আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ড পাতায়াতে। আসছিলাম একটা কাজে, যদিও পাতায়া কাজের জায়গা না, অনেকেই বলেন। কাজটা কি আমি একটু ডিসক্লোজ করে দিই আপনাদের কাছে। সেই জিনিসটা হচ্ছে যে আমরা রেগুলার এখন চায়নাতে বিভিন্ন রকম ট্যুর করছি, বিজনেস ট্যুরগুলো করছি। চায়না গুয়াংজুতে, শেনজেনে এবং ইউতে, সামনে আছে ক্যান্টন ফেয়ার। তো সবকিছু মিলে সবাই মনের ভিতরে অনেক প্রশ্ন, এবং অনেকে বলতেছে ভাই শুধু চায়না নিয়ে পড়ে না থেকে আপনারা আরো ছোট সহজ কান্ট্রিগুলোতে দেন, কারণ চায়নাতে আস্তে আস্তে ভিসা এবং আদার্স জিনিসগুলো কঠিন হচ্ছে। সো আমি মোটো যাচাই করার জন্য বা গ্রাউন্ড ওয়ার্ক করার জন্যই থাইল্যান্ড আসছিলাম, আছি, কালকেও আছি থাইল্যান্ডে। এবং মোটামুটি দেখলাম অনেক কিছুই। তো আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলবো, তবে আজকের ভিডিও থাইল্যান্ডের বিষয় না, আজকের ভিডিও হচ্ছে আপনাদের বিষয়ে, যেগুলো নিয়ে আপনারা প্রশ্ন করছেন। এই সমস্ত প্রশ্নগুলোরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা লাইভে আছেন, একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি এই মুহূর্তে চায়নাতে নাই, চায়নাতে পরশু দিন, কালকে ঢুকবো, কালকে না পরশু দিন ঢুকবো, কালকেও থাইল্যান্ডে আমি আছি। সোলার বিজনেস করতে চান, মোহাম্মদ ওয়াসিম ভাই বলছেন যে সোলার বিজনেসে করতে চাই। আচ্ছা, তারপরে আপনাদের আরো এরকম যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সোলার বিজনেস খুবই ভালো একটা বিজনেস, কিন্তু বাংলাদেশের কাউন্টার পার্টে আমি সোলারের ভিতরে সোলার বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটাতে সমস্যা ফেস করছি সেটা হচ্ছে যে ভাইয়া কোয়ালিটি। চায়নাতে যে কোয়ালিটিটা তৈরি হয় সারা পৃথিবীর জন্য, বিশেষ করে অন্যান্য কান্ট্রির জন্য, সেই কোয়ালিটিটা বাংলাদেশে চলতে চায় না। বাংলাদেশে কোয়ালিটিটা খুব 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 মানে নর্মাল চলার হয়। এবং যেহেতু সোলারের সাথে ইলেকট্রিসিটি এবং কিছু অন্যান্য সিকিউরিটি বা সেফটি ইস্যু ফিচার্স থাকে, এই জন্য বাংলাদেশের জন্য অনেক ভালো ফ্যাক্টরি আছে যারা প্রোডাক্ট করতে চায় না। আচ্ছা, ইমন ভাই লিখেছেন আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। জুই জনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনারা যারা দেখছেন, আমি আশা করছিলাম যে খুব বেশি লোক হয়তো হবে না, কারণ অনেক বাজে এবং একদম পূর্ব ঘোষণা তেমন একটা দেওয়া হয় নাই আজকে লাইভ নিয়ে। তো আমরা মূল আলোচনায় চলে যাই, তার আগে আমরা দেখবো যে কে কোথা থেকে দেখছেন। একটু কমেন্টস করবেন, যারাই লাইভে আছেন একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন। SD রাতুল লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আলফাজউদ্দিন ভাই লিখেছেন জোবায়ের ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। কারণ আসলে যে সারা পৃথিবীর যে পরিস্থিতি, দেশে বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, মানে অনেক একটা খারাপ অবস্থা।
তো তার ভিতরে যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া। আপনার সাথে সরাসরি কথা বলতে চাই ভাইয়া, একটা মেডিসিন চাইছি। মেডিসিন, আচ্ছা আসলে মেডিসিনের বিষয়টা আমরা সরাসরি করতে পারি না অনেক ক্ষেত্রে, কারণ মেডিসিনটা কিছু সার্টিফিকেশন লাগে, আর আমরা মানে ইনডাইরেক্ট ব্ল্যাকের যে কাজগুলো ওগুলো করি না, আমরা একটু সৎপথে থাকতে চাই আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকেই দেখছি আসতেছেন, আমরা মূল আলোচনায় চলে আসি। মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি এখন থাইল্যান্ডে আসছি, এর আগে চায়না, তো আমি বিভিন্ন প্রভিন্সে ঘুরে বেড়াচ্ছি, আপনাদেরকে ভিডিও দিচ্ছি। প্লাস সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, এর পোস্ট করেছিলাম যে আপনারা যদি আসলে ঘুরতে চান তাহলে এখনই সময়। তো এখানে অনেকেই নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কমেন্টস করছেন। তো সেইখানে থেকে আমি যেটা বুঝলাম যে আসলে আপনাদেরকে জিনিসগুলো একটু বুঝায় বলা দরকার, যে আমরা যদি পরিকল্পনা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা কম খরচে অনেক সময় অনেক জায়গায় ঘুরে আসতে পারি। অনেক জায়গায় কম খরচেই আসলে ঘোরা সম্ভব, যেটুকু আমরা খরচ মনে করি অতটুকু খরচ আসলে না। এক, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অল্প পুঁজিতে বিজনেসের ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, বিভিন্ন প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছিও। তো অনেকেও ঘুরে ফিরে এসে বলে ভাই অল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব না। দুটো টপিকস নিয়ে আমি কথা বলবো। অনেকে দেখছি কমেন্টস করতেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আপনার পুরাতন ধন্যবাদ ভাই। লোকমান হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়াসিম ভাই দেখছেন রাজশাহীর গোদাবাড়ি থেকে। ভাইয়া আমি উদ্যোক্তা হতে চাই, কিন্তু কি নিয়ে বিজনেস করব? তারপরে সাদিয়া নাজ আপু লিখেছেন, হোয়াটসঅ্যাপ করেছি, থ্যাংক ইউ। রানা শেখ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই কেমন আছেন আপনি? একটু দেখবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দেখবো, আমাদের অফিস থেকে দেখবো, অবশ্যই প্রাইসটা জানাবেন। আমি আপনাদেরকে একটু আগে বসে যে স্পেসিফিক যে প্রোডাক্ট, যেমন সোলার নিয়ে কাজ করলে আপনারা যদি একটু ভালো ইনভেস্টমেন্ট করেন, সোলার বাংলাদেশে এখন খুব ভালো চলবে। মেডিসিন যে সমস্ত আসে, যেগুলো আমাদের কাছে ইনকোয়ারি আসে, ম্যাক্সিমাম মেডিসিন, যেমন হচ্ছে আপনার হেলথ বুস্টিং মেডিসিনগুলো, এগুলোর মানে আমরা করি না। এর কারণ হচ্ছে এটা অথরাইজ না এবং টেস্টেড না। অথরাইজেড না থেকে টেস্টেড না, এগুলোর বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট আছে। তো এগুলা চটকদার বিজ্ঞাপন জাপান, চায়না, থাইল্যান্ড, কোরিয়ানরা দেয়, দিয়ে বিক্রি করে। এরা নিজেরা এগুলো অনেক সময় খায় না, এই সমস্ত মেডিসিন এগুলো বাইরের জন্যই বানায়। অনেকদিন যাবৎ শুনছি দেখছি, কিছু করার ইচ্ছা আগে, কিন্তু কোনটাই সাহস পাচ্ছি না। আচ্ছা, এই বিষয়টা একটু বলেছেন হচ্ছে আপন লাইট, উনি লিখেছেন এই কথাটা। আবির হোসেন দেখছে ঢাকা থেকে। যাক, আমি যে জিনিসটা বলছিলাম আপনাদেরকে আমি বলি, যেমন ধরেন আপনি যদি কখনো চায়নাতে আসেন, দেখবেন ওরা যত প্রাকৃতিক জিনিস আছে, লতা পাতা ঘাস, ঔষধি গাছ, জিনসিং, এগুলো খাচ্ছে। আপনি থাইল্যান্ডে আসেন, থাইল্যান্ডে দেখবেন যে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি রেস্টুরেন্ট দিয়ে ভরা, এবং বিভিন্ন টার্কিশ রেস্টুরেন্ট আছে, কিন্তু ওরা নিজস্ব কি খাচ্ছে? সিদ্ধ এবং ভালো যে জিনিসটা, একদম সবজি, একদম মানে খুব প্রসেস কোনো প্রোডাক্ট ওরা খাচ্ছে না। ওরা নিজেদের খাবারটা খুব ফ্রেশ রাখে। আমরা এই যে এশিয়ান এই সাইডে যারা আছি, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি, আমরা একদম চটকদার জিনিস খেতে আমি নিজেও পছন্দ করি, চটকদার জিনিস খেতে পছন্দ করি, এবং সহজে সলিউশন চাই, সহজে সুস্থ হতে চাই। তো সহজে সুস্থ হওয়ার জন্য আমরা এই সমস্ত মেডিসিন, চটকদার মেডিসিন খাই। থাইল্যান্ডে দেখবেন যে অনেক জায়গায় বিজ্ঞাপন দেয় যে ভুঁড়ি কমায় দিবে, মেদ কমায় দিবে। এগুলা সম্পূর্ণরূপে মানে চাইনিজও এরকম অসংখ্য আপনার ভিডিও থাকে, যেগুলো দেখা যায় যে ওমেগা 3 এই সে হাবি যাবি, এর ম্যাক্সিমাম জিনিস হচ্ছে গিয়ে ভুয়া। সো ভাইয়া, নেটওয়ার্ক মিলাদের জন্য আমরা 500 ওয়াট থেকে 1000 ওয়াটের গুলো সম্ভব ব্যবস্থা করা যাবে কি? হালকা নেট, হ্যাঁ করা যাবে। আমরা সোলার নিয়ে একটা আলাদা ভিডিও দিব, সোলার বিজনেস নিয়ে, ঠিক আছে? তো এরকম দেখেন, আপনারা যারা এখন আমাদের লাইভে আছেন, আপনারা একটু কমেন্টস করবেন যে আপনারা আসলে বাংলাদেশের কয়টা জেলা ভ্রমণ করছেন, বাংলাদেশের কয়টা জেলা ভ্রমণ করছেন। অল্প পয়সায় ভ্রমণ বলতে শুধু যে বাইরে ভ্রমণ করতে হবে তা না। আমি আসলে মানে আমার পজিশন থেকে বা আমার জায়গা থেকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে অল্প পুঁজিতে আপনারা যখন আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি চিন্তা করছেন টাকা আসলে ভ্রমণ করবেন, এটা না করে আপনি যখন যতটুকু আছে ততটুকু নিয়ে ভ্রমণ করেন। এর মানে এই না যে আপনি ধার করে, লোন করে ভ্রমণ করবেন। তার মানে এই ছিল যে আপনি আপনার চারপাশটা আগে ভালোভাবে দেখেন। আপনার কাছে যদি এখন
রিক্সার পয়সা থাকে তাহলে আপনি পাশের পাড়ায় যান, আপনার কাছে যদি বাসের থাকে তাহলে পাশের জেলায় যান, যদি গাড়ি ভাড়া থাকে তাহলে পাশের বিভাগে যান, এরকম করে আর কি। তো যা হোক, আমি আপনাদেরকে সহজে কম খরচে বাইরে ভ্রমণ করে বেশি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের অনেকগুলো কমেন্টস আসছে, আমি দেখলাম অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন, সেই কমেন্টসগুলো পড়বো ইনশাল্লাহ। তো তার আগে আমি বলে নেই, আপনারা যারা অল্প পুঁজিতে ইম্পোর্ট ব্যবসা করতে চাচ্ছেন তারা চেষ্টা করেন যে দেশে অনেক ইম্পোর্টার আছে, তাদের থেকে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আপনারা আসলে কিছু বিজনেসটাকে এস্টাবলিশড করা। এরকম না যে আপনারা সবসময় যেই কোনো অবস্থায় বড় পুঁজি নিয়েই ব্যবসা করতে হবে। আপনাকে এটা মানতে হবে বা বুঝতে হবে যে আমি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করছি, আমার ইনকামও অল্প হবে কিন্তু আমার পরিশ্রমটা একটু বেশি হবে এবং আমি বেশি আমার টাকাটা রোল করব। আচ্ছা, অনেকেই দেখতেছি লিখতেছেন যে অনেকে, একজন লিখেছেন যে 34টা জেলা। আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমি 50টা জেলা ভ্রমণ করেছি বাংলাদেশের। এখন বাংলাদেশের 2টো জেলা বাদে বাকি সব জেলা আমার ভ্রমণ করা আছে। একটা হচ্ছে জয়পুরহাট। ভাই আমি কিছু দিন পর দিবেন প্লিজ, বিজনেস করতে চাই আমি। ভাই আপনি কিছু পণ্য দিবেন প্লিজ, আমি বিজনেস করতে চাই। হ্যাঁ, আমাদের কাছে ইম্পোর্ট করা পণ্য আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। ব্যাগের জন্য চায়না কোথায় ভালো হবে? ব্যাগের জন্য চায়নাতে আপনি গুয়াংজুতে যেতে পারেন। গুয়াংজুতে একটা বড় মার্কেট আছে, মোটামুটি কোয়ান্টিটি যদি নিতে চান পার স্টাইল 50 থেকে 100 পিস, গুয়াংজু যথেষ্ট ভালো। এবং এরপরেও যদি আপনি বেশি কোয়ান্টিটি নিতে চান, এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ান্টিটির খেলা। গুয়াংজুর আশেপাশে অনেক ভালো ভালো ব্যাগ ফ্যাক্টরি আছে, আপনি সেগুলো ভিজিট করতে পারেন। এবং যদি সময় এবং সুযোগ থাকে তাহলে ইউটাও ভিজিট করতে পারেন, ইউতে অনেক ব্যাগের অপশন আছে। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে দেখছেন হাসান মাহমুদ ভাই। হাসান ভাই, এরকম যদি ব্যাগের বিষয় বা আরো কোনো ইম্পোর্টেড আইটেমের বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা মূল আলোচনাগুলো এর ভিতরেই করতে থাকবো। তো অল্প পুঁজিতে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, আপনারা ফোকাসড প্রথম চোটে প্রফিটের দিকে দিতে হবে না। প্রথম চোটে আপনাকে ফোকাস করতে হবে যে দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমি প্রোডাক্টটা শুধু একটা নির্দিষ্ট উৎস থেকে সোর্স করবো এরকম না, যেখান থেকে পাই সেখান থেকে প্রোডাক্ট সোর্স করব এবং আমাকে টাকাটা রোলিং এর ভিতরে কত দ্রুত করতে পারি। আবারও বলছি, আপনি যখন ইম্পোর্ট ব্যবসা করতে চান বা যে কোনো ব্যবসা করতে, আপনার কাছে যখন বাজেট কম থাকবে, আপনি এইটার দিকে যদি তাকায় থাকেন যে আমার 10,000 টাকা ইনভেস্টমেন্ট, আমি 20,000 টাকার প্রফিট করতে না পারলে ব্যবসা করব না, তাহলে ভুল হবে। আপনাকে টাকাটা রোলিং করতে হবে, অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আমার কাছে পুঁজি তো 10,000, আমি এইটা প্রতিদিন একবার রোলিং করবো, আমার 200 টাকা প্রফিট হোক আর 2,000 টাকার প্রফিট হোক। দেখবেন যখন আপনি 200 টাকা প্রফিটের জন্য 10,000 টাকা প্রতিদিন রোলিং করার চেষ্টা করবেন, মানে একটা প্রোডাক্ট কিনবেন বিক্রি করবেন, প্রথম আপনার যে জিনিসটা হয় সেটা হইতেছে অনেকেই ব্যবসা করতে ভয় পায়। যেমন এখানে অনেক কমেন্টস আছে, যারা ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন তারা একটু রিপ্লাই দিবেন যে ভাই আমিও ভয় পাই। তো এই যে ভয় পায়, এর মেজর রিজন হচ্ছে লোকে কি বলবে, লস যদি হয় কোনটা করব, আমার কি প্রফিট হবে, লোকে কি বলবে, এই চিন্তা যদি আপনি করেন তাহলে লোকে চিন্তা করবে কি, আপনার লাভ হইতেও পারে লসও হইতে পারে। এটা ধরে নিতে হবে যে লসই হলো। এমন একটা অ্যামাউন্ট নেওয়া যে আমি এমন একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করবো 10,000 টাকা, 10,000 টাকা লস হইলে কি আপনি একদম মারা যাবেন? এই ধরনের অ্যামাউন্ট যদি 10,000 টাকা হয় তাহলে আপনি আর একটু কিছুদিন সময় নিয়ে আর একটু টাকা আর্ন করেন, যাতে আমার মনে না হয় যে 10,000 টাকা লস হলে আপনি সবকিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে লাভ শিখতে হলে লস করাও শিখতে হবে এবং বিজনেসে সারা জীবনই লস হইতে পারে। এই যে আমরা এতদিন বিজনেস করি তারপরে আমাদের মাঝে মধ্যে লস হয়। যেমন আজকে আমরা কিছু প্রোডাক্ট নিচ্ছি, আমার কাছে মনে হইতেছে এখানে কিছু লস হবে, হইতেই পারে, লস বিজনেসের একটা পার্ট। সো তারপরে হচ্ছে যে কি নিয়ে শুরু করব, আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন যেটা আপনি বিক্রি করতে পারবেন। এবং যখন আপনি বুঝবেন না যে কি প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন, তখন আপনি চেষ্টা করবেন যে একটা লিস্ট বানাই, একটা লিস্ট
যে আমি কি কি বিক্রি করতে পারি, আমার আশেপাশে যারা ক্লায়েন্ট আছে আমার মনে হয় আমি কি কি বিক্রি করতে পারি। আপনি যখন কাগজ কলম নিয়ে বসবেন দেখবেন অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনি মনে করলেন যে আপনি ব্যাগ বিক্রি করতে পারেন বা সোলার বিক্রি করতে পারেন। এখন আপনার কাছে আছেই 50,000 টাকা, আপনি সোলার তো চায়না থেকে এনে পারবেন না 50,000 টাকা, তাহলে কি করতে হবে, আপনাকে একটা ভালো সোর্স করতে হবে নবাবপুর থেকে বা চক থেকে, যার কাছে স্টক সোলার আছে সেই সোলার ওইখানে বলতে হবে ভাই আমার 1 পিস করে সোলার দিব, আমি বিক্রি করে টাকা দিব, অথবা আমি 1 পিস করে কিনে 1 পিস করে বিক্রি করব। আপনি 25,000 টাকা দিয়ে 1 পিস সোলার প্যানেল কিনছেন, ওইটা বিক্রি করে আবার আরেক পিস কিনেন। আপনার 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকা দিয়ে 7-8 পিস ব্যাগ কিনছেন, এখন আপনি 2,000 টাকা করে বিক্রি করে 14,000 15,000 টাকা করে বানায় আবার কিনেন। এই যে রাউন্ড আপ যখন আপনি করবেন তখন আপনার ভয় কেটে যাবে। এখন এখানে যদি আপনি ছোট করে অল্প পুঁজিতে ব্যবসা করতে ভয় পান, তাহলে আপনার কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি জানেন, সেটা হচ্ছে ভয় কাটাইতে হবে। ভয় কাটানোর জন্য প্রথম 5টা প্রোডাক্ট যখন আপনি বিক্রি করবেন তখন আপনার ভয় কেটে যাবে। যত আপনি চিন্তা করেন যে লাভ হোক লস হোক আমি 5টা প্রোডাক্ট বিক্রি করব, আমার কোনো দরকার, লাইক আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনার প্রচন্ড ভয় করতেছে যে সামাজিকতার ভয়, লসের ভয়, যা হোক আপনি প্রথম 5টা প্রোডাক্ট বিক্রি করে দেন। ধরেন আপনি 10,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন, আপনার ক্লায়েন্টকে আপনি 10,000 টাকার থেকে বেশি প্রফিট করার চেষ্টা করছেন, পারতেছেন না, আপনি বিক্রি করেন ওইটা 9,000 টাকা, আপনার 1,000 টাকা প্রফিট হয়েছে। ওই 1,000 টাকা যে প্রফিট হইলো, লস হইলো, কেন লস হইলো, ওই প্রোডাক্টটা কত দামে কিনলে লাভ হইতো তখন আপনি শিখে ফেললেন। আপনি ব্যাগ কিনছিলেন ধরেন 2,000 টাকা করে, এখন আপনি 9,000 টাকায় বিক্রি করছেন, তার মানে 1,800 টাকায় বিক্রি করছেন, তার মানে 200 টাকা লস হয়েছে। তাহলে যদি ওই ব্যাগটা আপনি 1,700 টাকায় কিনতে পারতেন তাহলে আপনার লাভ হইতো। এখন আপনি শুরু করেন খোঁজা যাচ্ছে ওই 1,700 টাকায় কোথায় ব্যাগটা পাওয়া যায়। খুবই সিম্পলি চিন্তা করেন, আমরা কমপ্লিকেটেড চিন্তা করি। আচ্ছা বিক্রি করব কোথায়, আপনি ইউজ করতে পারেন অনলাইন, আপনি ইউজ করতে পারেন অফলাইন, আপনি 1-to-1 মার্কেটিং করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যাই করেন না কেন আপনাকে সবার আগে চিন্তা করতে হবে প্রথম 5টা প্রোডাক্ট আমি বিক্রি করে ফেলবো, লাভ হোক লস হোক আমি বিক্রি করব। কিন্তু এটার মধ্যে একটা কথা যে আপনি লস করার জন্য তার প্রোডাক্ট কিনবেন না। প্রথম যেটা আপনি যখন বিক্রি করবেন তখন আগে চিন্তা করে নেবেন যে আপনি ওটা আসলেই বিক্রি মানে কততে বিক্রি হতে পারে, সেভাবে দামাদামি করে প্রোডাক্ট নেবেন। কিন্তু যখন দেখতেছেন লাভ হচ্ছে না বা আপনার ভয় লাগতেছে কি হবে না হবে, আপনি বিক্রি করে দেন। আসসালামু আলাইকুম ভাই, আমি 1 লাখ টাকার টয় আনতে চাই, এনে দিতে পারবেন? খরচ কেমন লাগতে পারে? 1 লাখ টাকার কি টয় আনতে চান এটা হচ্ছে ফ্যাক্ট। ব্যাটারি টয়, নন ব্যাটারি টয়, কি ধরনের টয় আনবেন এটার উপর ডিপেন্ড করতেছে, এবং টয়ের উপরে ট্যাক্স বেশ হাই। সো আপনাকে খুব সচেতনতা থাকতে হবে। এবং টয়ের জন্য আমাকে প্রতিনিয়ত শত নক আসে আমার কাছে যে ভাই আমরা টয় নিয়ে ব্যবসা করতে চাই। এখন আপনার 1 লাখ টাকা না, আপনি 1 কোটি টাকার টয় আনেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আপনার কাজ হবে, ধরেন আমি আপনাকে বলি বিষয়টা কিরকম। আপনি দেখলেন চায়না থেকে একটা খেলনার দাম 1,000 টাকা, শিপমেন্ট খরচ 600 টাকা, 1,600 টাকা। এখন 1,600 টাকার ওই টয়টা আপনি যদি নিয়ে আসেন, এনে আপনি 1,800 টাকায় বিক্রি করতে পারবেন বা 2,000 টাকায় বিক্রি করতে পারবেন, আপনি 400 টাকা একটা টয়তে প্রফিট করবেন। এখন আপনার কাছে আছে 1 লাখ টাকা, আপনি 1,600 টাকা করে বা 1.5 লাখ টাকা, আপনি 1,600 টাকা করে 100 পিস টয় নিয়ে আসলেন, কিন্তু আপনার সেল ক্যাপাসিটি আছে হচ্ছে 1 মাসে 30 পিস। এখন দেখেন আপনি নিয়ে আসছেন হচ্ছে 100 পিস, আপনার সেল ক্যাপাসিটি হচ্ছে 30 পিস। যখন আপনার 30 পিস বিক্রি করবেন 1 মাস বসে, 3 মাস বসে বিক্রি করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি নতুন একটা ডিজাইন, নতুন কোনো কিছু ভাইরাল হয়ে গেছে। তো এই জন্য যে জিনিসটা আমি সাজেস্ট করি, অনেকে আমাকে বলে ভাই আপনি চায়না ঘুরেন, থাইল্যান্ড ঘুরতেছেন, এখন অনেক জায়গায় ঘুরতেছেন, আপনি আমাদেরকে প্রোডাক্ট দিবেন আমরা বেচবো, তা না করে আপনি বলেন অমুকের কাছ থেকে প্রোডাক্ট নাও, ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নাও। এইটা আসলে আপনাদেরকে বিজনেস শেখানোর জন্য বলি, যেটা আমি বলতেছিলাম যে 100 পিস প্রোডাক্ট আপনি চায়না থেকে নিয়ে গেলেন, সেল করতে না পারলে আপনার টাকাটা কিছুটা আটকে গেল। আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে কি, ধরেন আপনি চায়না থেকে 1,000 টাকা কিনে 600 টাকায় যদি আপনি শিপিং কস্ট দিয়ে 1,600 টাকা ওখানে পড়ে, এখন আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারেন কত, এটা প্র্যাকটিক্যাল করার জন্য আপনি 16,000 টাকা জায়গায় 18,000 টাকা ইনভেস্ট করে আপনি আগে বাংলাদেশ থেকে ওই প্রোডাক্টটা, ওই ধরনের একটা প্রোডাক্ট কেনেন, কোন একটা ইম্পোর্টারের কাছ থেকে কিনে 10 পিস বিক্রি করেন। 10 পিস বিক্রি করার পরে 20 পিস বিক্রি করেন, 20 পিস বিক্রি করার পর এখন যে জিনিসটা দেখা হচ্ছে আপনি চায়না থেকে নিলে আমার 1,600 হতো,
আপনি যখনই আপনি বাংলাদেশ ইম্পোর্টারের কাছ থেকে কিনতেছেন, আপনার 1700 বা 1800 টাকা খরচ হচ্ছে ওই সেম প্রোডাক্টে, এবং 1700-1800 টাকা খরচ হওয়ার কারণে আপনি কি করলেন, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার প্রফিট হচ্ছে যে আপনার যেখানে হওয়ার কথা ছিল 400 টাকা, সেই জায়গায় 200 টাকা হলো, কিন্তু আপনার কনফিডেন্স চলে আসলো। যখন আপনি কনফিডেন্স হয়ে যাবেন যে না, এখন আমি এই প্রোডাক্টটা যদি 1600 টাকা করে আনি, আমি এই টয়টা বিক্রি করতে পারবো হচ্ছে 1800 টাকা, আমি 2000 টাকা বিক্রি করে আমার কনফিডেন্স চলে আসে, আমার মোটামুটি পাইপলাইন, তখন আপনি 100 পিস না 200 পিস আনেন, যদি 300 পিস বিক্রি করতে পারেন 300 পিস আনেন, কোনো সমস্যা নাই। অল্প পয়সা যখনই আপনি ব্যবসা শুরু করবেন, তখন আপনি কখনোই এইভাবে চিন্তা করবেন আমার 20%, 40% বা 50% প্রফিট থাকতে হবে। যখন অল্প পয়সা আপনি ব্যবসা করবেন, আপনাকে চিন্তা করতে হবে ওই যে অল্প পয়সাটা আছে ওইটা যতটুকু মিনিমাইজ প্রফিট করা হোক, কিন্তু লস না করে আমি ওই টাকাটা সার্কেল করব। মাসে আমাকে টার্গেট করতে হবে যে আমি 10,000 টাকা সার্কেল করাচ্ছি বা 10,000 টাকা ইনভেস্ট করছি, আমাকে টার্গেট করতে হবে যে প্রথমে আমি এটা 1 মাসে একবার সার্কেল করব, তারপরে আমি 25 দিনে একবার সার্কেল করব, তারপর আমি 20 দিনে একবার সার্কেল করব, এভাবে করে 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 আমি প্রতি 5 দিনে এই টাকাটা একবার সার্কেল করব। যখন আপনি 5 দিনে একবার সার্কেল করবেন, দেখেন এন্ড অফ দ্য মান্থ আপনার কাছে ওই সেম পুঁজিটাই প্রায় 20,000 টাকা হয়ে যাবে। তখন আপনি 20,000 টাকা সার্কেল করা শুরু করেন। আপনাকে অল্প পুঁজিতে অনেকেই ব্যবসা করেন এবং বড় বড় প্রফিট করার চিন্তা ভাবনা করেন, অনেকে ড্রিম দেখায়, এটা খুবই টাফ, আপনার পরিশ্রম অনেক হবে, কিন্তু আপনাকে মেইন মাথায় রাখতে হবে টাকাটা কত সহজে সার্কেল করা যায়। আমি যত দ্রুত আমার টাকাটাকে সার্কেল করাতে পারবো, অর্থাৎ মাল কিনে বিক্রি করে ফেলতে পারবো, আমার টাকা হাতে আসলো এবং আমার কনফিডেন্স চলে আসলো। আপনি যখন একটা টাকা, আপনার পুঁজিতে 1 লাখ টাকা থাকে, যদি আপনি মাসে এটা 4 বার সার্কেল করা যাবে না, অর্থাৎ প্রতি সপ্তাহে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে 1 লাখ টাকার 1,05,000, 10,000 টাকা বিক্রি করতে পারেন, তখন যে সেটা ব্যবসা। কিন্তু আপনি 1 লাখ টাকার মাল কিনে সারা বছর সারা মাস বসে থাকলেন, বসে থেকে আপনি মাস শেষে 10,000 টাকা ইনকাম করলেন, ওইটাও ব্যবসা, বাট অল্প পুঁজির জন্য ওই ব্যবসাটার থেকে এই ব্যবসাটা ভালো যে আপনি যত দ্রুত প্রোডাক্টটাকে, আপনার টাকা যেটা আছে ওটাকে সার্কেল করলেন, আপনি প্রোডাক্ট কিনলেন বেচে ফেললেন, কিনলেন বেচে ফেললেন, আপনি কোনো টাকা নিয়ে বসে থাকলেন না। তখন যে আপনার ব্যবসাটা করে আপনারা মজা পাবেন এবং তখন যে আপনার যে ক্যাপিটাল আছে এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আচ্ছা, এখানে একজন লিখছে, আনিস ভাই লিখছে যে কোথাও থেকে প্রোডাক্ট কিনতে চাই সরাসরি। আচ্ছা, এখানে একজনের একটা প্রতিষ্ঠানের নাম বলছে যে ওই প্রতিষ্ঠান থেকে কিনো, তো সেই প্রতিষ্ঠানের নাম বলবো না, হয়তো তারা অফেন্ডেড হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে যেই প্রতিষ্ঠানের নাম মিস্টার ট্রিপল আর কমেন্টস করেছেন, ওই প্রতিষ্ঠানে তো ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার না, তাহলে ডাইরেক্ট কিভাবে প্রোডাক্টটা কেনা হলো? সো আপনারা যারা যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিকে মোটিভেট করার চেষ্টা করেন বা প্রমোট করার চেষ্টা করেন, চিন্তা ভাবনা করে করবেন। হুট করে একজনকে, যেমন আমি কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখবেন আমি কার্ড দেখাই দিয়েছি এই কোম্পানির কাছ থেকে মালটা কেনার। এটার কারণটা হচ্ছে কি আমিও তো এটা ম্যানুফ্যাকচারার না, আমার কাছ থেকে যখন প্রাইজিং করবেন তখন তো এটা সরাসরি আপনি কিনতে পারতেছেন না, ঠিক আছে, সরাসরি হচ্ছে না, ঠিক আছে। এখানে অনেকে দেখতেছি যে বিশেষ করে মিস্টার ট্রিপল আর যিনি, উনি একটা কোম্পানিকে প্রমোট করার চেষ্টা করতেছেন, তো ওই যে কোম্পানিকে প্রমোট করতেছেন উনি, ওই কোম্পানিটাও তো সরাসরি প্রোডাক্টের মালিক না। সো যদি আপনি সরাসরি প্রোডাক্ট কিনতে চান চায়না থেকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে ফ্যাক্টরিগুলো, যেটা আপনি অনলাইনে চেষ্টা করতে পারেন বা চায়না এসেও আপনি চেষ্টা করতে পারেন। তবে অনলাইনে খুঁজে বের করার চেষ্টা করা ভালো নতুন উদ্যোক্তাদের জন্য। চায়নাতে প্রথমে না এসে প্রথমেই চেষ্টা করতে হবে অনলাইনে। আর এখন অনেকেই দেখতেছি মানে খুব জোর মার্কেটিং করতেছে যে আলিবাবা ভালো না, ভালো কোনটা 1688, তাওবাও, এগুলো ভালো, কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকে জানেই না যে 1688 কিন্তু ওন বাই আলিবাবা। তো আলিবাবা মাদার কোম্পানি থেকে কি তার যেটা 1688 ওইখানে সে ভালো সাপ্লায়ার রেডি করছে? আমি 3-4টা প্রোডাক্ট এমন আছে যেটা আমি আলিবাবাতেও দেখছি, 1688এও দেখছি, সেম সাপ্লায়ার আসে, ম্যাক্সিমামই সেম সাপ্লায়ার আসে। সো আলিবাবা যে ভালো খুব তা না, আলিবাবাতে এখন অসংখ্য প্রোডাক্ট, কোটি কোটি প্রোডাক্ট। সো আপনাকে নিজেদেরকে সতর্কতা হতে হবে।
আপনার থেকে প্যাকেজ নিয়েছিলাম, আজকে হোটেল পেইড বুকিং করেছি। মিশুক নূর কমেন্টস করেছেন। মিশুক নূর ভাই আমাদের সাথে আসছেন, আমাদের সাথে এই মাসের যে একটা টিম আছে, এটা হচ্ছে টিম 35। মিশুক নূর ভাই সম্ভবত আমাদের ওই টিমে আসছেন। ওয়েলকাম মিশুক নূর ভাই। আমি আপনাদের 17 তারিখ আমি চায়নাতে চলে যাব। এখন যদিও আমি আছি থাইল্যান্ড আছি, কালকে আমি চলে যাব নেনজিং থেকে কালকে রাতে আমি গুয়াংজু আসবো আমাদের টিম 35 সাথে সময় কাটাতে। ইনশাল্লাহ ভালো একটা ট্রিপ আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। মিশুক নূর ভাই সহ মনে হয় মিশুক নূর ভাই সহ আরো অনেকেই আসতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মাসে 2টা টিম, আগস্টে একটা টিম এবং ক্যান্টন ফেয়ারে 4টা টিম চায়নাতে আসতেছে। সো কেউ যদি আসতে পারে চান, ওয়েলকাম আপনাদেরকে। আমরা চেষ্টা করব গুয়াংজু এবং শেনজেন আপনাদেরকে খুব ভালোভাবে ভিজিট করতে, হোলসেল মার্কেটগুলো, এবং আপনাদের যদি কোনো বিজনেস আইডিয়া থাকে সেগুলো নিয়েও আমরা কাজ করব। আচ্ছা আমরা যেটা অল্প পুঁজিতে ব্যবসাতে অনেক কথা বলেছি, তো আপনারা যারা ক্যান্টন ফেয়ারে বা যে কোনো জায়গায় ভ্রমণ করতে চান, যে কোনো দেশের বাইরে ভ্রমণ করতে চান, তাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। ফার্স্ট হচ্ছে ভিসা, সেকেন্ড হচ্ছে এয়ার টিকিট, থার্ড হচ্ছে হোটেল বুকিং, ফোর্থ হচ্ছে আপনার ফুড, এবং ফিফথ হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। এই 5টার বাইরে কিন্তু শপিং টপিং যেগুলো আছে এগুলো এক একজনের এক এক রকম, কিন্তু অল্প পুঁজির যারা আছে তাদের ক্ষেত্রে ভিসা, হোটেল বুকিং, টিকিট, ফুড আর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, এই 5টার খরচ কিভাবে মিনিমাইজ করা যায়। ভিসার ক্ষেত্রে খুব বেশি মিনিমাইজের কোনো অপশন নাই। আপনারা যারা অল্প পুঁজিতে যে কোনো দেশ ভ্রমণ করতে চান, মোটামুটি সব জায়গায় 500-1000 কম বেশি ভিসা খরচ আছে। তারপরে 500-1000 কম বেশি হলেও ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার ভিসা করানোটা ভালো। এখন যে কোনো পৃথিবী যে কোনো জায়গায় যান। তারপরে আছে হচ্ছে হোটেল, আপনার যেটা হচ্ছে আপনার ফ্লাইট বুকিংটা আপনি জার্নি যেদিন করবেন, যেই মাসে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন, তার মিনিমাম 1 মাস আগে যদি আপনি ফ্লাইট টিকিটটা বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো ডিল পাবেন বা ভালো খরচ কিছু সেভ করতে পারবেন। হয়তো উদাহরণস্বরূপ আপনি যদি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পার্থক্যে চায়নার টিকিট কাটেন, অনেক এক্সপেন্সিভ হবে তুলনামূলকভাবে যদি 1-1.5 মাস আগে আপনি কাটেন সেই তুলনায়। সো শুধু চায়না না, থাইল্যান্ড, মালয়েশিয়া সব ক্ষেত্রেই সেম, আপনি যত আগে টিকিটটা কেটে রাখবেন তত ভালো হবে। এখন ভিসার মেয়াদ থাকে 3 মাস, তাহলে আপনি ভিসাটা অ্যাপ্লাই করার পরে কনফিডেন্স থাকলে যে ভিসা হয়ে যাবে, বা ভিসা হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি টিকিটটা কেটে ফেলেন। হোটেল বুকিং এর বিষয়টা হচ্ছে কি আপনি কোন এলাকায় থাকবেন, আপনার ট্রান্সপোর্টেশন কিরকম লাগবে, আশেপাশে লোকাল ট্রান্সপোর্টেশন আছে কিনা, এবং আপনার বাজেট, এগুলো দেখে যদি আপনি নিজে বুকিং করেন। আপনার চায়নার জন্য আমি বলে দিই trip.com, সি ট্রিপ, অনেক ভালো ভালো অফার পাওয়া যায়। আপনি সরাসরি যে কোনো একটা, বিশেষ করে এটা মোটামুটি 80% কনফার্ম যে চায়নাতে যখন আপনি কোনো হোটেল বুকিং দিবেন, সরাসরি যে বুকিং দেওয়ার থেকে সি ট্রিপ বা trip.com এতে যদি আপনি বুকিং দেন, এই দুইটা চায়নাতে খুব ভালো কাজ করে। আরও আছে বুকিং.com সহ আরও অনেক কিছুই আছে, আমি মার্কেটিং করতেছি না, এদের কাছ থেকে বেশ ভালো প্রাইস আমি পাই মাঝে মধ্যে। তো ওদের মাধ্যমে বুকিং করলে অনেক সময় ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, সি ট্রিপ এবং trip.com। তো হোটেল সেখান থেকে আপনি বেছে নিতে পারেন, এবং আপনি ওখানে মাঝে মধ্যে ঢুকে দেখতে পারেন যে কোন টাইমটাতে বেশি ভালো বুকিং থাকে। অনেক সময় দেখা যায় যে একটু আগে বুকিং না করে লাস্ট মোমেন্টে বুকিং করলে অনেক সময় একটু কম পাওয়া যায়, কারণ তখন দেখা যায় হোটেলটা খালি থাকে, ওরা একটু কমে ছেড়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে একটু কাছাকাছি টাইম আসছে, ওই সময় ওই এলাকায় কোনো প্রোগ্রাম আছে বা কোনো অনুষ্ঠান আছে, বা কোনো বড় অর্গানাইজেশন কোনো কিছু অর্গানাইজ করতেছে, তখন আবার বেড়ে যায়, বা ছুটি আছে কোনো, যেমন ক্যান্টন ফেয়ারের সময় আপনি যদি যত আগে বুকিং দিবেন তত কমে পাবেন। আপনি যত ক্যান্টন ফেয়ার আগে আসবেন তত দেখবেন যে ওইখানে বুম হয়ে গেছে, ওইখানে প্রাইস অনেক হাই গেছে। যেখানে সাধারণত গুয়াংজুতে দেখা যায় যে হোটেল বুকিংটা 200 RMB, ক্যান্টন ফেয়ারের সময় ওটা মানে অলমোস্ট 400-450 RMB হয়ে যায়। একদম কমন এই প্র্যাকটিসটা। সো আপনারা যে কোনো ভ্রমণের ক্ষেত্রে 1-1.5 মাস আগে থেকে যদি একটু সচেতন থাকেন, তাহলে অনেক ভালো কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন। গুয়াংজু থেকে ইউ যেতে কত ভাড়া লাগে বুলেট ট্রেনে? গুয়াংজু থেকে ইউতে বুলেট ট্রেনে ভাড়া লাগে হচ্ছে আপনার 12,000 থেকে আপনার 15,000, এটা ডিপেন্ড করে কত আগে টিকিট আপনি কাটতেছেন। 1 ওয়ে, 2 ওয়েতে 22 থেকে 25-30 হাজার
এটা কতদিন আগে টিকিট কাটতেছেন, শনি রবিবার পড়ছে কিনা এটার উপরে ডিপেন্ড করে আপনার প্রাইস কম বেশি হয়। এবং এখন বুলেট ট্রেন চলতেছে, বেশ কিছুদিন বন্ধ ছিল, কাজ চলতেছিল প্রায় 2 মাস হলো চায়নাতে, কিন্তু ইউটু গুয়াংজু বুলেট ট্রেন চলতেছে। আচ্ছা, আমি দেখতেছি অনেকেই এখন আছেন, আপনাদের কোশ্চেনে কিছু অ্যান্সার দিয়ে আমি আবার আজকের মতো শেষ করব। আমি এখন আছি থাইল্যান্ডের পাতায়াতে, কালকে ইনশাল্লাহ ব্যাংককে থাকবো, তারপরে পরশুদিন ন্যানজিং চলে যাব, ন্যানজিং থেকে গুয়াংজু। বেশ ভালো একটা দৌড়ের পরে আছি বলা চলে। এবং কয়েকজন কমেন্টস করছেন ভাই থাইল্যান্ডে কি করেন। থাইল্যান্ডে আসলে মূলত আসছিলাম আপনাদের জন্যই, যে এখানে অপরচুনিটিটা কেমন। এখানে বিষয়টা হচ্ছে কি যখন আপনার ব্যবসা ভালো চলবে তখনই আপনাকে নতুন ব্যবসার পরিকল্পনা করতে হবে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যখন ব্যবসাটা খারাপ চলে তখন নতুন ব্যবসার পরিকল্পনা করে। তো চায়নার ব্যবসাটা ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার জন্য। সো এই মুহূর্তে আমি চেষ্টা করতেছি বেটার কিছু আরো অপরচুনিটি পাওয়া যায় কিনা। আপনার যখন ব্যবসা খারাপ চলে তখন আপনি নতুন ব্যবসা যখন করতে যাবেন মেন্টালি পিস থাকবে না, তখন আপনার মাথার ভিতর অনেক প্রেশার থাকবে, ওটা নিয়ে আপনার কাজ করাটা টাফ হবে। সো লাইফে যখন যে ভালো জিনিস চলবে ওইটা এনজয় করতে হবে, এবং ওইটার পাশাপাশি আরো ভালো কিভাবে চালা যায় ওইটা চেষ্টা করতে হবে। দিস ইজ লাইফ। কিছুদিন আগে দেখলাম আপনারা চায়নাতে একটা রেস্টুরেন্ট ওপেন করেন। আই উইশ আই কুড বি পার্ট অফ ইট, প্লিজ লেট মি নো। ইফ there any plan to opening a new restaurant, and if you could get a partner, we can discuss in details. Abraham Khan, thanks for your offer. Right now we are full, alhamdulillah. We completed the project, and I am very much glad and happy to say you that our restaurant in Guangzhou is a biggest one in concept of Bengali restaurant. You can visit us. It's called Al Baraka, Guangzhou Sanyalil exit C2 দিয়ে বের হইলেই সোজা ওইখানে আমাদের রেস্টুরেন্টে, এবং আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। আমরা বেশ কয়েকজন পার্টনার আছি। তবে হ্যাঁ, নিয়ার ফিউচার আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে অন্য শহরে যেমন শেনজেনে অথবা ইউতে একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা আছে। তো শেনজেনেই অপশনটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, বাট টু মাচ এক্সপেন্সিভ। সো এখনো আমরা ওটা পরিকল্পনা ফাইনালাইজ করতে পারি নাই। এই কারণ হচ্ছে কি চায়নাতে রেস্টুরেন্ট চালানো খুব টাফ, অনেক কিছু মেনটেন করতে হয়। আমার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই। টাকা আসবে, আপনি কাজ শুরু করে দেন, একটা করে প্রোডাক্ট সেল করেন। সানিয়ালিতে সিঙ্গেল রুমের ভাড়া কেমন হয় পার নাইট? সানিয়ালিতে পার নাইট ভাড়া হয় হচ্ছে আপনার শুরু হয় হচ্ছে 120 RMB-তেও আছে, এখন আছে কিনা জানি না, কারণ এখন আস্তে আস্তে ক্যান্টন ফেয়ারের কারণে মানে হাইপ উঠতে শুরু করছে। তবে ন্যাচারালি 120 থেকে 150 RMB-তে দু একটা হোটেল আছে, তাছাড়া 200 RMB-র ভিতরে অনেক হোটেল আছে, পার ডে 200 RMB-তে অনেক হোটেল আছে। যদি আপনার দুইজন থাকেন 120 থেকে 220 RMB-র ভিতরে ভালো ভালো হোটেল পাওয়া যায়। 250 RMB হলে খুবই কমফোর্টেবল হোটেল পাওয়া যায় আদার্স টাইমে। ক্যান্টন ফেয়ারের টাইমে একটু বেশি হয়ে যায়, 300 থেকে 350 হয়ে যায়। আচ্ছা, আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি শেষ করবো ইনশাল্লাহ। তারপরে আমরা নতুন আবার আসবো কালকে, হয়তো লাইভে সময় পেলে লাইভে চলে আসবো। আচ্ছা, আমাকে একজন ইনবক্স করছে একটা প্রশ্ন, বলছে ভাই থাইল্যান্ড যে আপনি লাইভ করতেছেন কেন? থাইল্যান্ড যে এখন রাতে, আসলে কি থাইল্যান্ড আমি আসছি এটা ঠিক আছে, বাট থাইল্যান্ড জায়গাটা আসলে আমার কাছে নতুন খুব কিছু না। আমি অনেকবার আসছি থাইল্যান্ডে, এবং আমার কাছে যে খুব ভালো লাগে তা না। এখানে আমি আবার আসছিলাম, কাজেই আসছি। আর থাইল্যান্ড অবশ্য রাত্রের জন্যই বিখ্যাত যদিও, কিন্তু আমার কাছে আসলে ওই থাইল্যান্ড ভালো লাগে না। দিনের বেলায় থাইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য থাইল্যান্ডই ভালো লাগে। যাই হোক, আপনাদের আর কোনো মোহাম্মদ আবুল আহমদ স্কাই বাই থেকে নিতে পারেন। মিস্টার ট্রিপল আর একই গান গেয়ে যাচ্ছেন বারবার। যাও, এট গুডস, উনি হয়তো ওই কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে খুব উপকার পেয়েছেন।
যাক আলহামদুলিল্লাহ, আমি দেখছি আমাদের কমেন্টসে অনেকেই মার্কেটিং করেন, ইটস গুড, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। মার্কেটিং করেন, এটা ভালো, কিন্তু সৎ পরামর্শ দিয়েন, সেটা আমরা সবার কাছে আশা করব। তো আপনাদের শেষ করার আগে বলবো কে কোথা থেকে দেখছিলেন এবং আর কোনো কোশ্চেন আছে কিনা। ভাই গুয়াংজু থেকে জুতার রাজধানী জিজিয়াং যেতে সেম ভাড়া লাগে? গুয়াংজু সুর রেটের জিজিয়াং এর প্রাইস সেম? জিজিয়াং থেকে আপনার ইউতে ওয়্যার হাউসে ট্রান্সপোর্ট ভাড়া কত? আচ্ছা, এটা প্রোডাক্ট, প্রথম যে জিনিসটা এটা হচ্ছে রিয়াদ হোসেন সাহেব প্রশ্নগুলো করতেছেন, এটা আপনাদের সবার জানা দরকার। অনেকেই মনে করেন যে গুয়াংজু বা ইউতে জুতার মার্কেটটা বড়, অ্যাকচুয়ালি জুতার রাজধানী হচ্ছে আপনার ওইখানে বড় একটা মার্কেট আছে এবং ওইখানে অসংখ্য ফ্যাক্টরি। তো তারপরে যদি আপনি কোয়ান্টিটি কম নিতে চান, ওই জায়গায় যে কোনো লাভ নাই, ওখানে একটু ফ্যাক্টরিগুলো বড় কোয়ান্টিটি ছাড়া কথা শুনতে চায় না। তবে স্টকের অনেক মাল পাওয়া যায় ওখানে, বেশ ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এবং ওই জায়গায় যেতে মোটামুটি একই ধরনের ভাড়াই লাগে। যদি একটু আগে করেন প্লেন ফেয়ার ভালো পাবেন, যেমন $100 $105 আপনার প্লেন ফেয়ার হয়ে যাবে যদি একটু কিছুদিন আগে কাটেন। One way. Thank you. I will really appreciate if you please let us know about the second project if I will get a new partner. Okay, inshallah I will inform you. নেক্সট মাসের প্রথম দিকে গুয়াংজু গেলে কেমন হবে, মানে এই সময়টাতে যাওয়াটা কেমন? গুয়াংজুতে আপনি যে কোনো সময় আসতে পারেন। গুয়াংজু ইজ এ সেম অ্যাজ বাংলাদেশ। এই গুয়াংজুর অনেক ওয়েদারটা বাংলাদেশের মতো, এবং গুয়াংজুতে খালি যখন ছুটি থাকে তখন ছাড়া ওরা রবিবার অফ হোলসেল মার্কেটগুলো খোলা থাকে। অ্যাকচুয়ালি আপনি কি পারপাস আসতেছেন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করে আসলে অনেক কিছু হয়। আচ্ছা, ইকবাল হোসেন ভাই লিখেছেন ঢাকা ওয়ারি থেকে দেখছেন। ভাই আপনি কেমন আছেন? রিপন মোল্লা ভাই, রিপন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো অনেক বড় লাইফটা শর্ট করতে চাইছিলাম, তারপর আপনার অনেকেই কমেন্টস করতেছে দেখা যাচ্ছে। সো আপনাদের যদি এরকম জানার অ্যাকচুয়ালি কোনো থাকে তাহলে আপনার প্রশ্ন করতে পারেন, আমি আমার বেস্ট ট্রাই করব আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য। আমার জানা মতে বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস আমার কাছে কিছুটা আইডিয়া আছে, কিছু টুলস এবং কিচেন ক্যাবিনেটের বিষয়ে হেল্প চাচ্ছিলাম, আপনি আমাকে এনে দিতে পারবেন কিনা এই বিষয়টি হেল্প চাচ্ছিলাম। সাপ্লায়ার বা কোম্পানি আমার সাথে যোগাযোগ আছে, আমি শুধু চায়না যেতে পারছি না, তাদের সাথে ফেসবুকে করে যোগাযোগ করার জন্য। আচ্ছা, আসিফুর রহমান ভাই একটা চমৎকার প্রশ্ন করেছেন যে দেখেন আমি কোনো কারণে টাকা পয়সার ঘাটতি থাকুক বা সময়ের ঘাটতি থাকুক আমি চায়না আসতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করি। যেমন আমি আপনাকে বলি, আমি জিনান যাচ্ছি এবং ন্যানজিং যাচ্ছি, জিনান এবং ন্যানজিং যাচ্ছি আপনাদের জন্য। যেমন হচ্ছে এক ভাই তিনি সময়ের কারণে সময় পাচ্ছেন না ফ্যাক্টরিতে যাওয়ার, আমি তার হয়ে ফ্যাক্টরিতে যাচ্ছি। ন্যানজিংও সেম। সো আপনার যদি কোনো ফ্যাক্টরি পরিচিত থাকে, তাকে যদি হ্যান্ডেল করতে হয়, এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস খুব ফুসান আমার গুয়াংজু অফিসের খুব কাছাকাছি, যদি কাছাকাছি হয় তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমাদেরকে দিলে আমরা সেখানে ঘুরে আপনাকে একটা রিপোর্ট দিব যে ফ্যাক্টরিতে আসলে প্রোডাক্ট আছে কিনা। তারপর আপনি ওখান থেকে প্রোডাক্ট কিনলে আমরা ওটা শিপমেন্ট করে দিব, ওই ক্যাপাসিটি আমাদের আছে। মেশিনের জন্য কোন জায়গা বিখ্যাত ভাইয়া? আমি 50,000-এর মধ্যে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারি? মেশিনের আসলে কোন ধরনের মেশিন এটা ডিপেন্ড করে, যেমন কিচেন মেশিনারিজের জন্য ফুসান বিখ্যাত, ভারী মেশিনের জন্য সাংহাই বিখ্যাত, আপনার যে জিনিসটি হলো যেমন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য জিনান বিখ্যাত, আপনার এরকম বিভিন্ন মেশিনের জন্য বিভিন্ন জায়গা আছে। তারপরে হেনান হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, ফুড রিলেটেড প্রোডাক্টের জন্য বিখ্যাত, প্রসেসিং প্রোডাক্টের জন্য হেনান বিখ্যাত। আপনি কোন ধরনের প্রোডাক্টের আসলে কথা বলতেছেন এটার উপর ডিপেন্ড করে। আমি কোথাতে কত ভাড়া এসব নিয়ে ভিডিও করেন? ভাই কোথা থেকে কত ভাড়া এইটা চায়নাতে কেন, পৃথিবীর সব জায়গাতেই বিভিন্ন সফটওয়্যার আছে, এটা ভিডিও করে কিচ্ছু নাই। আপনি trip.com ডাউনলোড করেন, ডাউনলোড করেন, আপনি 2টা শহরের নাম লিখবেন, দেখবেন মাঝখানে ভাড়া কতটা চলে আসবে। এইটা কারোর কাছে আপনার হেল্পার দরকার নাই।
50,000 টাকার মধ্যে কোন ব্যবসা করলে ভালো হবে? 50,000 টাকার মধ্যে অনেক ব্যবসা আছে, গার্মেন্টস আছে, মেশিনারি আছে, টয়েস আছে। আপনি যে জিনিসটা বিক্রি করতে পারেন ওইটা কিনেন। গুয়াংজুতে বাংলাদেশের জন্য পারফেক্ট আবাসিক হোটেল কোনগুলা এবং কিছু নাম যদি বলেন। গুয়াংজুতে আবাসিক হোটেল সবচেয়ে বেশি যে এলাকাতে বাঙালিরা থাকে সেটা হচ্ছে সানিয়ালিতে। এখন সানিয়ালিতে মাঝে মধ্যে কিছু সমস্যা হয়, যেমন সানিয়ালিটা আদর্শ হইতো, এখানে মানে এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন। আদর্শ হইতো কেন বলতেছি, কারণ ওইখানে সানিয়ালিতে 5-6টা খাবারের রেস্টুরেন্ট, ভালো ভালো বাঙালি, একদম অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট, এবং বাংলাদেশি খাবার তৈরি করতেছে। এর মধ্যে রিজিক আছে, তারপরে রাধুনি আছে, হ্যালো বাংলাদেশ হয়েছে নতুন, তারপরে ঢাকা আছে, ঢাকা অনেক পুরাতন, রাধুনি অনেক পুরাতন, তারপরে আমাদেরটা আছে, মেজবান ছিল, মেজবান রিসেন্টলি একটু অফ আছে, আন্নুর আছে, এগুলো সব সানিয়ালিতেই, C2তেই। ওর আশেপাশে আপনার অ্যালোমানাস আছে, HSBC আছে, আপনার জিনান হোটেল আছে, ব্রোমেন আছে, সিটি কমফোর্ট আছে, বহুতগুলো হোটেল আছে। বাট সানিয়ালিতে সমস্যা হচ্ছে যারা একদম নতুন তাদের সাথে কিছুটা স্ক্যাম হয় মাঝে মধ্যে, এবং এটা আপনার সচেতন থাকলে খুব বেশি আপনাকে হ্যাম্পার করবে না, অপরিচিত কার সাথে টাকা লেনদেন না করলেই হলো। কিন্তু আবার মাঝে মধ্যে দেখা যায় ওখানে পুলিশের হ্যারাসমেন্টটা হয়, অনেক সময় হোটেলে ওঠার আগে থানায় যেতে হয়, সারাদিন থানায় চলে যায়। সো আপনি এমন একটা জায়গায় থাকতে পারেন যেখানে আপনার থানার পুলিশ ভেরিফিকেশনের ঝামেলাটা থানায় যে না করে হোটেলেই হয়। যেমন হচ্ছে আশেপাশে কিছু এরিয়া আছে যেগুলো, বা যে সমস্ত হোটেলকে আপনি মেল করতে পারেন যে আমি এসে উঠবো, পরে আমার পুলিশ ভেরিফিকেশনটা হোটেলে হবে কিনা। তো এটা কিছু ইস্যু আছে, এটা এখানে এক কথায় বলাটা খুব টাফ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সবগুলো ভিডিও মোটামুটি দেখি, আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ? আমাদের সব নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করেন, যেখানে আমার প্রয়োজন হবে আমি হাজির হয়ে যাব। ভাই আমি চায়নাতে টেলিভিশনের ভিডিও দিচ্ছেন না কেন? এই টেলিভিশনের ভিডিও কিন্তু একদম ফ্যাক্টরি থেকে বসে আমি টেলিভিশনের ভিডিও দিছি, এবং ফুশানের একটা টেলিভিশন ফ্যাক্টরিতে বসে দিছি। কিন্তু মজার বিষয় হচ্ছে ওইখান থেকে ফ্যাক্টরিতে যে টেলিভিশন, আমরা ওটা টেলিভিশনটা আমি দেই হচ্ছে আমরা ইসে দেই আপনার নর্থ আমেরিকার দিকে, এবং কিছুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাইডে, জর্জ টাউনের ওই দিকে দেই কিছু টেলিভিশন। কিন্তু বাংলাদেশে যেভাবে টেলিভিশন যায় ওটার প্রসেস সম্পূর্ণ আলাদা, এটা লাইভ ভিডিওতে বলা খুবই দুষ্কর, বলা যাবে না। আমি চায়নাতে টেলিভিশনের ভিডিও। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ অনেক আপনাদের রিপ্লাই দিলাম, এখন এখানে অনেক বেজে গেছে, বাংলাদেশেও মনে হয় রাত 12টা বেজে গেছে। এত রাতে এত লোক যে লাইভে আসছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকে আবার সময় পেলে আবার আমরা আসবো ইনশাআল্লাহ, এবং আমরা আপনাদের সাথে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু আমার বাদ থেকে থাকে, পড়ে যায়, আমি চেষ্টা করব কালকে সেটা রিপ্লাই দিয়ে দিতে। যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তারা কমেন্টস করে রাখবেন, নেক্সট লাইভে আমি এই লাইভের প্রশ্নগুলো আবার আপনাদেরকে দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, পরস্পরের জন্য দোয়া করবেন, এবং সবাইকে সহযোগিতা করবেন ব্যবসা বড় করার জন্য, ভালো করার জন্য। আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করতেছি, যেখানে আমরা চেষ্টা করব যে যেটার জন্য আমরা চেষ্টা করব পরস্পরের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য, এবং যেটা কিনা বাংলাদেশের একটা কমিউনিটি, এবং আমাদের নিজস্ব যে সমস্ত প্রোডাক্ট আছে এটা ইম্পোর্টেড হইতে পারে বা নিজস্ব প্রডিউসড হইতে পারে। আমরা নিজেদের একটা ইকোসিস্টেম করার চেষ্টা করতেছি, যে সবাই সবার, বাংলাদেশে যারা আমরা ফুজিকমের একটা কমিউনিটির মতো, যে সবাই সবার প্রোডাক্ট আমরা করব, বুস্ট করব এবং মার্কেটিং করব, এবং সবাই সবার প্রোডাক্ট একসাথে একটা ভালো ওয়েতে বিজনেস করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, শুদ্ধ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও ভালো থাকবেন।